কোহিনূর এয়ারলাইন্সের তিন সুন্দরী বিমানবালা গীতা, জেসমিন, বিদিয়া। টাকার অভাবে তারা জড়িয়ে পড়ে স্বর্ণ পাচারে। এরপর তারা প্রচুর টাকা পায় ঠিক, কিন্তু ফেঁসে যায় একটি ট্র্যাপে। এর থেকে বাঁচতে বিদিয়া ইমিগ্রেশন অফিসারকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে চেষ্টা করে ঠিক, কিন্তু বাঁচতে পারে না। চলুন তাহলে দেখা যাক তারা কিভাবে এই ট্র্যাপ থেকে বের হয়ে আসে। আর কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি এয়ারপোর্টের দৃশ্য দেখতে পাই, প্রতিদিনের মতো আজকের দৃশ্য। তবে কিছু একটা হয়েছে। দেখা যায় পাঁচজন পুলিশ তাদের অফিসার গিয়ে বিমানের ক্রুদের চেক করতে বলে। তিনজনকে নিয়ে আসা হয় চেকিং করার জন্য। তারা হলেন গীতা, জেসমিন, বিদিয়া। প্রথমেই আমরা দিবিয়ার জীবন সম্পর্কে জানতে পারি। সে ছোটবেলা থেকে পাইলট হতে চাইতো আর আকাশে ওড়ার স্বপ্ন দেখত। সে মতো তার পরিবার এই ফিল্ডে পড়াশোনা করার জন্য একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর এর জন্য তার বাবা মা অনেক লোনও করে ফেলেছিল। এত কিছুর পরেও সে পাইলট হতে পারে না, হয়ে যায় বিমানবালা। কারণ এরপরেও সে আকাশে উঠতে পারবে। কিন্তু সে তার পরিবারকে এ বিষয়ে কিছুই জানায় না, কারণ তারা জানলে অনেক কষ্ট পাবে। লোনের টাকায় তাকে পড়িয়েছে, তাই সে তার বাবা মা বাড়ি থাকলে বাড়ি থেকে পাইলটের পোশাক পরে বের হয়। আর ফ্যামিলি জানে সে একজন পাইলট। আর বাড়ি থেকে বের হয়ে চেঞ্জিং রুমে গিয়ে পাইলটের কাপড় খুলে বিমানবালার কাপড় পরে আসে। আর বিমানবালার চাকরি করে সে তার পরিবারের লোন শেষ করার চেষ্টা করছে। তাই সে বারবার গীতাকে জিজ্ঞেস করে বেতন কবে দিবে, কারণ তাদের বেতন ঠিক মতো দেয়া হচ্ছে না। তাই এই নিয়ে সে খুবই টেনশনে ছিল, কারণ তাকে লোনের টাকা পরিশোধ করতে হবে। এটা গেল বিদিয়ার জীবন কাহিনী। এরপর আমরা গীতার জীবন সম্পর্কে জানতে পারি। গীতার স্বামীর নাম অরুণ। সে তো মোটামুটি ভালোই থাকে তার হাজবেন্ড নিয়ে। তারা বেশ বড়লোকও বটে। তারা তার হাসবেন্ড মিলে একটি রেস্টুরেন্ট চালায়। তবে কোনো এক কারণে তাদের আর্থিক ঝামেলায় পড়তে হয়। এরপর থেকে সে তার জীবনের প্রতি খুবই হতাশ। সে কি করবে বুঝে উঠতে পারে না। তখন সে বিমানবালার চাকরিটা নেয়। এরপর থেকে আমরা জেসমিনের জীবন সম্পর্কে জানতে পারি। সে অনেক ছোট থাকতেই তার বাবা মার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে সে তার নানার বাড়িতে থাকে। আর নানা সবসময় চিন্তা করতো তারা মারা যাবার পর জেসমিনকে কে দেখবে, এই জেসমিনের কি হবে। তারা তাকে যতটাই বেচারি ভাবত, সে মোটেও তেমন ছিল না। সে ছিল প্রচুর চালাক একজন মেয়ে। সে ছোটবেলা থেকে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখত। তাই সে ছোট থেকে টাকার জন্য অনেক কিছুই করেছে। তার টাকার প্রতি আগ্রহটা একটু বেশি। আমরা ধরতে পারি তার জীবনে টাকাই একমাত্র লক্ষ্য। এরপর সিন বর্তমানে আসে। তিনজনকে একটা রুমে জেরা করতে দেখা যায়। এরপর পুলিশ অফিসার এসে তাদের বলে, তোমাদের বসতে কে বলেছে বসে আছো যে? একথা শুনে তারা দাঁড়িয়ে যায়। এরপর আবার বসতে বলা হয়। পুলিশ কিসের কথা বলছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমরা এখানে 6 মাস আগের দৃশ্য দেখতে পাই, যেখানে তারা তিনজন এয়ারপোর্টে আসে। আর তারা কোহিনূর এয়ারলাইন্সের তিনজন বিমানবালা। তারপর দেখা যায় তারা যাত্রীদের বিভিন্ন বিষয়ে বুঝিয়ে দেয়, কিভাবে সিট বেল্ট লাগাতে হয়, কিভাবে অক্সিজেন মাস্ক লাগাতে হয়, কি কি দরকার তা যাত্রীদের আগে থেকে দেখিয়ে দেয়, যাতে যাত্রীদের সমস্যায় পড়তে না হয়। এখান থেকে তারা ফ্লাই করে। তারা তিনজন আজ একটা হোটেলে উঠে। তারা একটা ফ্লাইট অ্যাটেন্ড করে। এভাবেই বিমানবালাদের জীবন চলে, যেভাবে এদের জীবন চলে। তারপর তারা তিনজন বসে খাবার খেতে থাকে। খাবার খেতে তারা আজ একটা হোটেলে এসেছে। এখানে তারা কিছু খাওয়া দাওয়া করে তারপর তারা আবার ফ্লাইট অ্যাটেন্ড করে। এরপর দেখা যায় কোহিনূর এয়ারলাইন্স অনেক পর্যায়ে ডুবে গেছে। তাই তা নিয়ে সবাই চিন্তিত। তাই সে গীতাকে জিজ্ঞেস করে যে তাদের কি হবে, তারা কি বেতন পাবে না। গীতাও এটা নিয়ে চিন্তিত। সে এখানে সিনিয়র রাজবংশীর সাথে কথা বলে। সে জানায় যে তাদের বেতন খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আর এয়ারলাইন্সে এরকম মাঝে মাঝে হয়। এটা কোনো বড় ধরনের সমস্যা না। দিওয়ালির সময় তারা তাদের বেতন পেয়ে যাবে।
সারাদিন কাজ করার পর তারা একটু রেস্ট করছিল প্লেনের মধ্যে। হঠাৎ একজন অফিসার নিচে পড়ে যায় আর সেখান থেকে আর উঠে না। তারা সবাই এসে তাকে উঠাতে চেষ্টা করে, কিন্তু সে আর উঠে না। গীতা তখন একটু ভয় পেয়ে যায়। আবার কি হলো? গীতা তাকে বারবার ডেকে তোলার চেষ্টা করে। এখানেই তারা তিনজন চিৎকার করে সিপিআর দেবে, আর জেসমিন আর বিনিয়া এটা করতে রাজি হয় না। জেসমিনের ধারণা তাকে সিপিআর আর দিয়ে কোনো লাভ নেই, কারণ সে হয়তো একেবারেই মরে গেছে। এখন একথা শুনে দিবিয়া বমি করতে শুরু করে আর বলে তাড়াতাড়ি সিপিআর দাও, হতে পারে সে বেঁচে যাবে। পরে বাধ্য হয়ে তাকে সিপিআর দিতে যায়। তার শার্ট খুলতে তাদের চোখ কপালে উঠে যায়। তারা দেখে রাজবংশীর শরীরে লাগানো আছে অনেকগুলো সোনার বার। গীতা এটা দেখে তাদের অফিসে কল দেয় আর জানায় এখানে একটা ইমার্জেন্সি আছে। আর তারপর তারা তিনজন মিলে রাজবংশীকে অন্য জায়গাতে নিতে যায়। আর তখনই জেসমিন বলে এত আপসেট হবার কিছু নেই। দিবা বলে আমি আগে কখনো লাশ দেখিনি তাই। গীতা বলে সে আগে থেকে লাশ হয়ে ঘুরে বেড়াতো, নিজের ব্যাগটা পর্যন্ত নিচে উঠাতো না, কারণ তার গায়ে এতগুলো স্বর্ণ নিয়ে ঘুরে বেড়াতো। জেসমিন বলে তাহলে আমরা স্বর্ণগুলো নিয়ে নিই। এরপর চীন আসে বর্তমানে। তারপর তারা বলে আপনি আগে বলুন আমাদের এখানে কেন এনেছেন। তখন পুলিশ অফিসার তাদের জারি দিয়ে বলে এই চালাকি করবি না, আগে বল স্বর্ণ কোথায়। তারা বলে সত্যি বলছি ম্যাম, আমরা স্বর্ণের ব্যাপারে কিছুই জানি না, সত্যিই বলছি। এতে পুলিশ অফিসার তাদের উপর আরো ক্ষেপে যায়। পুলিশ অফিসার তাদের বলে সোনা সহ ওই লোকটাকে তো তোমরাই পেয়েছিলে। তারা বলে হ্যাঁ আমরাই পেয়েছি, তাহলে বল সোনা কোথায়। একথা শুনে তারা এমন ভাব নেয় যে জীবনে স্বর্ণের নামও শুনিনি। পুলিশ অফিসার বলে ওই লোকটা সম্পর্কে কিছু জানো না। এরপর দৃশ্য 3 মাস অতীতে যায়, যেখানে দেখা যায় রাজবংশীকে একটা সিটে এমন ভাবে বেঁধে রাখে যেন রাজবংশী বেঁচে আছে। তারপর গীতা বলে আর কতদিন। জেসমিন বলে আমরা ওই স্বর্ণ নিয়ে নিলে কি হয়, কেউ বুঝতেই পারবে না, আর কোনোদিন আমাদের এই কাজ করতে হবে না। বিদিয়া আর গীতা এটা কিছুতেই রাজি হয় না। আর গীতা বলে যদি ধরা পড়ে তাহলে বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতেই পারবে না, শোনা তো দূরের কথা। এরপর জেসমিন বলে তোরা হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিলে আমার কিছু করার নেই। জেসমিন একটা বার নিতে গেলে গীতা বলে একদম টাচ করবি না, যেরকম আছে সেরকম থাক। তারপর দেখা যায় প্লেন আকাশে উড়াল দেয়। আবার সিন আসে বর্তমানে, যেখানে দেখা যায় পুলিশ ওই স্বর্ণের বারসহ রাজবংশী লাশ উদ্ধার করে। তখন ওই পুলিশ অফিসার আরেকজন অফিসারকে বলে এরা তিনজনই প্রথমে লাশ দেখতে পারে, আর জয়বীর ওই তিনজনের মধ্যে একজনকে আগে থেকেই চিনে, কারণ তাকে সে একটা বারে দেখা হয়েছিল আর অনেক কাছাকাছি চলে এসেছিল। এরপর জয়বীর দিবিয়াকে বলে আরে তুমি কেমন আছো। এতে সে একটু ইতস্ত বোধ করে। দিবিয়া বলে হ্যাঁ ভালো আছি। আর জয়বীর বলে আমি ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে, দেখা হয়ে অনেক ভালো লাগছে। আসলে জয়বীরের এখানে ট্রান্সফার হয়েছে, সে ইমিগ্রেশন অফিসার। তোমার সাথে এখানে দেখা হবে জানলে আরো আগে চলে আসতাম। আসলে সে দিবিয়াকে পাঠানোর চেষ্টা করে। পুলিশ অফিসার এসে তার দুইটা সাইন নেয় আর জয়বীর বলে তোমাকে আবারও দরকার হতে পারে। ও ঠিক আছে। ওইদিকে মিত্তালকে অনেক বকাবকি করে। তার লোকেরা 2 কেজি স্বর্ণ নিয়ে যাচ্ছিল, তারা বুঝতেই পারেনি এটা কিভাবে সম্ভব। এখন সে কিছুই বলে না। এরপর দেখা যায় গীতাকে তার হাজবেন্ডকে বলে রাজবংশী সোনা পাচার করছিল আর হাতে নাতে ধরা পড়ে, তাও আবার মারা যাবার পর। তার হাজবেন্ড বলে এটাই তো স্বাভাবিক, কারণ এতে প্রচুর টাকা পাওয়া যায়। গীতা বলে হ্যাঁ হতে পারে প্রচুর টাকা পাওয়া যায়, কিন্তু আমার এসব ভালো লাগে না। আমরা ভালো মানুষই করে পেছনেই পড়ে থাকি। আর গীতার হাজবেন্ড খুব মন খারাপ করে বলে আসলে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। গীতা অরুণকে জড়িয়ে ধরে বলে আরে বোকা ছেলে, তুই আমার জীবনে অনেক কিছু, এর থেকে বেশি কিছু চাই না।
অন্যদিকে জেসমিন তার বাড়ি আসে আর তার নানুকে বলে, এই তো চলে আসলাম। নানু বলে, এত তাড়াতাড়ি আসলি? তুই তো বললি দেরি হবে। তখন জেসমিন বলে, সে অনেক বড় কাহিনী, পরে বলছি। অন্যদিকে বিদিয়াও দেখে তার বাসার অবস্থা একদম ভালো না, কারণ সে কাজ করে টাকা দিতে পারত না আর তার আগে থেকেই লোনে ডুবেছিল। জেসমিনের নানু জেসমিনকে একটা স্বর্ণের আংটি দেয়, আর জেসমিন ওই আংটি নিজের কাছে না রেখে দোকানে বিক্রি করে মোটা টাকা পায়, আর তা দিয়ে সে ঘরে চলে আসে। এরপর বিদিয়া কাঁচা বাজারে যায়, কিছু ডলার এক্সচেঞ্জ করে। বাজার নিয়ে ঘরে আসলে খবরের কাগজে দেখে কোহিনূর এয়ারলাইন্স দেউলিয়া হয়ে যাচ্ছে। তার মানে তাদের কপালে 2 পয়সাও নেই। এরপর গীতা বিষয়টি মিত্তালকে জিজ্ঞেস করে। প্রথমে সে না বললেও পরে সে বলে তাদের এয়ারলাইন্স দেউলিয়া হয়ে যাচ্ছে। এরপর গীতা ও বিদিয়া মিলে কিছু জিনিস ভরে, সব আমরা সিগনালে বিক্রি করব। আমাদের এই অবস্থা, এটা ছাড়া কোনো উপায় নেই। সেখানে জেসমিন আসে বলে, এই গীতার আবার কি হলো? বিদিয়া বলে, মনে হচ্ছে বড়সড় বুম ব্লাস্ট হবে। পাগলের মতো ডাকাডাকি করছে জেসমিন। তার কাছে যায় তাকে শান্ত করে। তখন গীতা কাজ করতে করতে বসে পড়ে, কারণ তার মাথা কাজ করছে না। কিভাবে সে সংসার চালাবে কিছুই বুঝে উঠতে পারছে না। তারা তিনজন বসে বসে নিজেদের অপূর্ণতা নিয়ে কথা বলে। তারপর জেসমিন বলে, একটু ভেবে দেখ, যদি আমরা সেদিন রাজবংশীর স্বর্ণগুলো নিয়ে নিতাম তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। আমরা ভালো মতো আমাদের জীবন কাটিয়ে দিতে পারতাম। বিদিয়া বলে, হ্যাঁ রে, আসলে আমাদের মাথা খারাপ ছিল। তোর কথা শোনা উচিত ছিল। বেশি ভালো মানুষই আজকাল ভাত নেই। বেশি ভালো মানুষই দেখাতে গিয়েছিলাম, আর এখন নিজেরাই ভুগছি। জেসমিন তখন রাজবংশীর মোবাইল দেখায়। সে তখন এটা নিজের কাছেই রেখে দিয়েছিল। আর এখন জেসমিন চেক করে বলে, তোমরা জানো রাজবংশী না কোনো একটা নাম্বারে একাধারে কল করতো। তারপর গীতা মোবাইল নিয়ে বলে, দাও তো আমাকে, আমি দেখছি এই রাজবংশী কার সাথে কথা বলতো। এরপর গীতা সেই নাম্বারে কল দেয়, আর কল রিসিভ করে একটা মহিলা। তখন সে বলে, এই আমি বলছি। যে কল রিসিভ করে সে হচ্ছে মিত্তালের স্ত্রী। এর পেছনে মিত্তালের বড় ভূমিকা আছে। তারা মিত্তালের কথা শুনে একদম শক। দৃশ্য চলে আসে আবারও অফিসারের কাছে। সেখানে পুলিশ অফিসারের জিজ্ঞাসা করে, এই হচ্ছে মিত্তালের এই গ্যাংয়ের সাথে জড়িত, চিনো তো তাকে? জেসমিন বলে, হ্যাঁ। বলে, সে মতো আমাদের HR। শুধু কি তোদের HR জড়িত, নাকি তোরাও এই গ্যাংয়ের লোক? তখন জেসমিন বলে, আরে না ম্যাডাম, স্যার তো খুব ভালো মানুষ। ও মিত্তালের সাথে কেন থাকবে? আর আমরাও কেন ওর সাথে থাকবো? অফিসার বলে, হ্যাঁ, তোর মতো ভালো মানুষ, তাই না? তোর বলতে আসার দরকার নেই কে ভালো কে খারাপ। আমি আমার কথায় চলি, আমাকে বোঝাতে হবে না। তারপর আমরা আরো 3 মাস আগের ঘটনা দেখতে পাই, যেখানে তারা তিনজন ওই মোবাইল নিয়ে মিত্তালকে ব্ল্যাকমেইল করে, যদি আমাদের সাথে হাত না মেলাও তাহলে তোমার কি অবস্থা করব সেটা তুমি বুঝতে পারবে না। মিত্তাল বলে, এইসব মহিলাদের কাজ না, এই খপ্পরে পড়তে যেও না, বিপদে পড়বে। উল্টো বিদিয়া তাকে চেপে ধরে বলে, আমাদের সাথে হাত মেলাবে না হয় সব কিছু থেকে হাত ধুয়ে বসে থাকবে। না পারতে মিত্তাল তাদের একটা ঠিকানা দেয়। তাদের সাথে দেখা করতে আসার কথা বলে সে তাদেরকে রাজবংশীর কাজ দেবে। কথা মতো তারা মিত্তালের সে গোপন অফিসে চলে আসে। তারপর মিত্তাল একটা লকার থেকে স্বর্ণের বার বের করে কিছু স্বর্ণ দিয়ে বলে, প্রথমেই কম দিচ্ছি, কারণ প্রথম প্রথম এসব নিয়ে পালিয়ে যেতে চাই। তোমরা এরকম কিছু করো না। তোমাদের সব ইনফরমেশন আমার কাছেই আছে। উল্টো পাল্টা করলে কিছু করলে তোমাদের খবর আছে। আর হ্যাঁ, দয়া করে ধরা পড়ে যেও না। সাবধানে কাজ শেষ করো।
এরপর তারা তিনজন এই ভাবে যে তারা এগুলো কি করে দেশের বাইরে নিয়ে যাবে, এমনি এমনি নিয়ে যাওয়া যাবে না, ধরা পড়ে যাবে। তখন তারা চকলেট খাচ্ছিল। তাদের মাথায় আসে স্বর্ণ গলিয়ে চকলেট বানিয়ে এর মাঝে চকলেট চ্যাপ দেবে, পরে চকলেট মিশিয়ে চকলেটের বক্স নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপর তারা তা অনুযায়ী সব করে। তাদের কেউ ধরতে পারে না। তারা এভাবে স্বর্ণ পাচার করে অনেক টাকা পয়সাও পায়। এরকম করতে করতে অনেক টাকা তাদের হাতে আসে, আর তা দিয়ে তারা তাদের ফ্যামিলিদের দেয়। তারা সবাই খুব খুশি হয়। জেসমিন তার নানুর দেয়া সেই আংটি ছাড়িয়ে আনে, তার নানুর হাতে পরিয়ে দেয়। তার নানু খুব খুশি হয়। অবশেষে তার নাতি কিছু একটা করছে। এরকম করতে করতে তারা স্বাভাবিকভাবে সোনা পাচার করছে। আজ প্রথমবারের মতো পুলিশ অফিসার তাদের আটকায় চেক করার জন্য। অফিসার ম্যাডাম দেখে তাদের লাগেজে অনেক চকলেট। তাদের তো রীতিমতো ঘাম বের হয়ে যাবার মতো অবস্থা। অফিসার বলে, ভা, আপনাদের তো চকলেট অনেক প্রিয়, চকলেট নিয়ে যাচ্ছেন? গীতা বলে, হ্যাঁ। সেই সময় জেসমিন দেখে জয়বীর আসে সেখানে। সে বুদ্ধি করে বিদিয়াকে কথা বলায় জয়বীরের সাথে। জয়বীর এসে বলে, আরে কি করছেন? নিজেদের লোকদের অন্তত ছেড়ে দাও, শুধু শুধু সময় নষ্ট। আজকের মতো তারা বেঁচে যায়। ফ্লাই করার সময় তারা এটা ভাবে যে একটুর জন্য আজ বেঁচে গেলাম, না হলে তো আজ খবরেই ছিলাম। জেসমিন বলে, কি করতে চাও? বন্ধ করে দিতে চাও? গীতা বলে, না, এত তাড়াতাড়ি করলে তো হবে না। এরপর তারা তিনজন বাসে করে ফিরছিলেন। তখন জেসমিন বলে, আমাদের এখন চিন্তার কারণ নেই। আমরা তো এখন নিজেদের মানুষ হয়ে গেছি, জয়বীরের আপন মানুষ। কিন্তু বিদিয়া বলে, আরে ধুর, কিছুই না। তখন জেসমিন মোবাইল কেড়ে নেয়। তখন জয়বীর বিদিয়াকে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য বলছে। তাই জেসমিন হ্যাঁ বলে মেসেজ করে দেয়। আর কি, এখন তো বিদিয়াকে যেতেই হবে, না হলে আবার সমস্যা আছে। তারপর বিদিয়া আসে জয়বীরের সাথে ক্যান্ডেল লাইট ডিনারে। সেখানে গিয়ে তারা কিছুক্ষণ সময় কাটায়। বিদিয়া এসব করছে শুধুমাত্র জয়বীরকে ইউজ করতে। জয়বীর তাদের পাচার করতে অনেক সাহায্য করছে। অন্যদিকে এ মাসে তাদের বেতন দেওয়া হয়, এটা ছিল নামে মাত্র। অর্ধেকের চেয়ে কম, বেশি টাকা আটকে রাখা হয়েছে। সেখানে একজন বলে, আমার ছেলেকে পড়াতে সরকারি একটা স্কুলে দিতে হবে, না হয় বেতন দিতে পারছি না। আরেকজন বলে, বোনের বিয়ে ছিল, কি করেই দিব। বিদিয়া বলে, কিছু হবে না, সব শেষ হয়ে যাচ্ছে। গীতা বলে, আরে কান্না করো না প্লিজ, আমি বুঝতে পারছি, কিন্তু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরকম বেতনের সমস্যা অন্য এয়ারলাইন্সেও হয়েছে, তারপর আবার ঠিকও হয়েছে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এরপর দৃশ্য আসে বর্তমানে। আর অফিসার গীতার ছবি দেখায় আর বলে, ভা, তোর তো অনেক শখ, বিএমডাব্লিউ গাড়ি কিনেছিস। জেসমিন বলে, এসব মিথ্যা, সোশ্যাল মিডিয়া মানে তো সব মিথ্যা, মানুষকে দেখানোর জন্যই করা হয়। তখন অফিসার আরেকটা ছবি দেখায়। তখন বললে, এটাও মিথ্যা। এরপর দৃশ্য চলে যায় 2 দিন আগে, যেখানে তারা দামি দামি জিনিস খাচ্ছিল। ওই বেচারি ক্রুদের হাতে বিষ খাওয়ারও টাকা নেই, আর তোমরা 65 পাউন্ড খাবে। গীতা বলে, দেখো ভাই, একটু তো এনজয় করতেই হবে। তখন জেসমিন বলে, আজ আমরা বড় লোকদের মতো করেই খাবো। আর জেসমিন অর্ডার দেয়। তখন একজন হ্যাপি বার্থডে বলে কেক নিয়ে আসে। আজ জেসমিনের জন্মদিন। গীতা আর বিদিয়া মিলে তাকে গিফট করে। এতে জেসমিন অনেক খুশি। তারপর তারা একসাথে অনেক নাচ গান করে আর মজা করে। তারপর বিদিয়া বলে, জীবনে আমি এতই মিথ্যা কথা বলেছি, এখন আমার নিজেরই মনে থাকে না কোথায় কোন মিথ্যে বলেছি। জীবনে সবটাই মিথ্যা, গড়ে হোক বাইরে। তারপর তারা আরো নাচ গান করে আর এক মদের বোতল নিয়ে বাইরে আসে। এতে তাদের ধাক্কা লাগে তাদের সাথে কাজ করা একজনের। তাদের এসব দেখে সে চমকে যায়, কারণ তাদের তো বেতনও দেওয়া হয় না। তাহলে তারা এসব করছে কি করে? এদিকে আমরা অফিসারকে দেখি, তার কাছে কেউ একজন কল করে।
অভিযোগ দেয় কোহিনূর এয়ারলাইন্সের বিরুদ্ধে। অন্যদিকে সে জয়বীরকে এসে এই বিষয়ে জানালে জয়বীর বলে, যাও চেক করে তাদের নিয়ে আসো। তারপর কোহিনূর এয়ারলাইন্সের মহিলা পুলিশ যায় আর গিয়ে তাদের তিনজনের নাম ধরে ডাকে। যে অভিযোগ করে সে জেসমিন, গীতা ও বিদিয়ার নাম নেয়। তারপর তাদের পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য। জয়বীর আবারও বলে, আমি তিনজনের মধ্যে একজনকে চিনি, বিদিয়া, যে এ কাজ করার মেয়ে না। তারপরও মহিলা পুলিশ সেই চকলেটগুলো আনে, বলে নে এগুলো খা। গীতা বলে না, খাবো না। মহিলা পুলিশ বলে ঠিক আছে, আমিই খাচ্ছি। এরপর সে কনফিউজ নিয়ে একটা চকলেটে কামড় দেয়, কিন্তু কোথাও সে সোনার গন্ধ পায় না। এরপর একে একে সে অনেকগুলো চকলেট খেতে থাকে, আরো একজনকে খেতে দেয়। তো এগুলো চকলেটই, কোনো স্বর্ণ না। তারপর আমরা 6 ঘন্টা আগে দৃশ্য দেখতে পাই। সেখানে জেসমিন মেকআপ করে আর গীতা বলে, আরে এত মেকআপ করা বন্ধ কর। আরে এটা ফাউন্ডেশন, কোনো টাইম মেশিন না যে তোকে ইয়াং বানিয়ে দেবে। আর কত করবি এসব। তখন বিথিয়া আসে, তাকে ক্যাপ্টেন জানিয়েছে তাদের চেকিং হবে আর গ্রেপ্তারও কাউকে করা হতে পারে। একথা শুনে জেসমিন, গীতা ভয়ে মাথা ঘুরে গেছে। তারপর তারা ভাবতে থাকে তারা কি করবে, কি করলে তারা এই স্বর্ণর সাথে নিয়ে ধরা পড়বে না। তারপর তারা বিদিয়া স্বর্ণকে প্লেনের এয়ার কন্ডিশনের একটা পাত খুলে উপরে রাখতে দেখা যায়। দৃশ্য আসে বর্তমানে, আর অফিসার রেগে সব চকলেট হাতুড়ি দিয়ে ভাঙতে থাকে আর বলে, স্বর্ণ কোথায় রেখে আছিস। তখন সেখানে অফিসার আসে আর বলে, এদেরকে যেতে দাও। মহিলা পুলিশ বলে, এ খবর মিথ্যা না, আমাকে তাদের একজন বলেছে এই বিষয়ে, যে আগে এই লাইনে কাজ করত। অফিসার বলে, আমি বলছি তুমি এদের ছেড়ে দাও, তাই তুমি এদের ছেড়ে দেবে। এরপর না চাইতেও তাদের ছাড়তে হয়। তারপর তারা বাইরে এসে দেখে কোহিনূর বিমান উঠছে। তখন তারা বলে, আমাদের সৈন্যও চলে যাচ্ছে। তাদের সাথে সাথে মিত্তালও মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। গাড়িতে এসে বসে গীতা বলে, আমি জানতাম এটি আমাদের উপর বিপদ হয়ে আসবে। বিদিয়া বলে, ওয়ে বিএমডাব্লিউ ছবি দিল, তুমি পরে আছো শ্যাম্পেন নিয়ে। বিদিয়া বলে, তোর এসব ঢঙের জন্য আমরা ফেঁসে যাচ্ছি। জেসমিন তখন রেগে গিয়ে বলে, আমি আজ কুমলকে মজা দেখাবো, ও কেন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। বিদিয়া বলে, তুই তাকে কিছুই বলবি না, তার কি দোষ। ও দেখেছে আমরা কেউ বেতন পাই না, তাহলে আমরা এসব কি করে করছি। তার জায়গাতে আমরা থাকলেও আমরা একই কাজ করতাম। আমরা এখন মিত্তালের মতো হয়ে গেছি ক্রিমিনাল। গীতা বলে, তো কি হয়েছে, মহান হয়ে সবাইকে বিলিয়ে বেড়াবো, তাতে মান ঠিক থাকবে না। তাই বলে আমরা সবাই ক্রিমিনাল হয়ে যাব। জেসমিন বলে, এই শুন, তোকে আমরা জোর করিনি। তুই আমাদের সাথে দেখা করার আগে থেকে মিথ্যা বলে আসছিস, তাই এত সহজ সরল হবার দরকার নেই। বিদিয়া বলে, তোর সাথে কথা বলাই বেকার। তারপর বিদিয়া আর জেসমিন হাতাহাতি শুরু করে দেয়। তখন গাড়ি থামিয়ে গীতা দুজনকে বের করে দেয়। অন্যদিকে গীতার ভাই আসে তার কাছ থেকে কিছু টাকার জন্য। গীতা বলে, কি করছিস। তার ভাই বলে, আসলে আমার কিছু টাকা চাই। গীতার হাজবেন্ড বলে, কেন, টাকা দেবে, পাই কি কোনো কাজে আসে। তখন গীতার ভাই আজে বাজে কথা বলা শুরু করে দেয়। গীতা তাকে একটা থাপ্পড় দেয় আর সেখান থেকে বের হয়ে যেতে বলে। এদিকে বিদিয়াকে তার ভাই বিমানবালার পোশাকে দেখে ফেলে। তারপর বিদিয়া তার ভাইকে সবকিছু খুলে বলে যে সে এমন কেন করে। তারপর সে তার ভাইকে বলে, আমি আর মিথ্যা বলবো না, সব সত্য বলে দেব। কিন্তু বিদিয়ার ভাই বলে, এই রকম কিছুই করতে পারবি না, কারণ এই সত্য বলে তুই কিছুই পাবি না, বরং সব হারাবে। মা তো মানতেই পারবে না। এত বছরের মিথ্যাকে মা খুব কষ্ট পাবে। তাই যেমন আছে তেমনই থাক, আর তুমি নিজের মুখটা বন্ধ করিয়ে দিও, তাহলেই হবে। তারপর বিদিয়া ও তার ভাই একসাথে বসে সময় কাটায়। এখন ওইদিকে টিভিতে নিউজ হয়, কোহিনূর এয়ারলাইন্স থেকে স্বর্ণের চকলেট বৃষ্টি হয়।
অনেকগুলো স্বর্ণ পাওয়া যায়। এগুলো কিভাবে এখানে আসলো তা পুলিশ তদন্ত শুরু করেছে। এই খবরটা জয়বীরও দেখেছে। তার মনটাই ভেঙে গেল, কারণ মহিলা পুলিশ আগেই বলেছে তারা চকলেটের প্যাকেটে স্বর্ণ পাচার করছে। কিন্তু এখন তাদের কিছুই করার নেই, তাদের বিরুদ্ধে প্রমাণও নেই। এদিকে বিদিয়া জয়বীরের সাথে দেখা করে আর বলে একটু কথা বলতে চায়, কিন্তু জয়বীর তাকে মানা করে দেয়, তার সাথে যেন দেখা করার চেষ্টাও না করে। একথা শুনে বিদিয়া অনেক কষ্ট পায়, কিন্তু কিছুই করার নেই। এদিকে জেসমিন দেখে তার নানু মারা গেছে। জেসমিনের পায়ের মাটি যেন হারিয়ে গেছে, কারণ সে ছিল তার শেষ ভরসার জায়গা। সারাদিন ক্লান্তির পর একমাত্র স্নেহের স্থান তার কাছ থেকে তাও হারিয়ে যায়। এদিকে লোকজন কোহিনূর এয়ারলাইন্সের বিরুদ্ধে মিছিলে নামে। সেখানে জেসমিন, গীতা ও বিদিয়াও আসে। কমলকে দেখে সে পানি দিতে চায়। কমল বলে, আর এসব কেয়ার দেখাতে হবে না। আমি আপনার কাছ থেকে এসব আশা করিনি। আমার ছেলেকে স্কুল থেকে বের করে দিয়েছে। আমি আপনাদের বন্ধু ভাবতাম, আর আপনারা এসব করে গেছেন। জেসমিন বলে, বেশি ভাব নিও না। বন্ধু ভাবলে পুলিশের কাছে নালিশ করে না কেউ। তখন কুমল বলে, আমি তোমাকে পছন্দ করি না ঠিক, আমি তোমাদের বিরুদ্ধে কাউকে কিছু বলিনি। পুলিশকে তো প্রশ্নই আসে না। ফেরার সময় জেসমিন বলে, আমি কুমলকে এসব করার জন্য দোষী ভাবছি, তা ভেবে খারাপ লাগছে। গীতা বলে, তাহলে কে এই কাজটা করলো? কেউ তো হবে যে আমাদের সম্পর্কে জানে। জেসমিন বলে, হ্যাঁ, সে খুব ভালো করেই জানে। জেসমিন বলে, এখন যদি এই মামলা আমাদের উপর এসে পড়ে, তাহলে তারপর ভাবতে ভাবতে বের করে আসলে এটি বলেছে মিতালির স্ত্রী। তাই তারা তিনজন মিলে মিত্তালের স্ত্রীর কাছে চলে আসে। তাকে ধরে বলে, আমরা তোর কি ক্ষতি করেছি? আচ্ছা, বাদ দে, তুই তোর হাজবেন্ডকে কেন ধরিয়ে দিতে চাইলি? তখন মিত্তালের স্ত্রী বলে, আরে এই শয়তানের জন্য আমি এত কিছু করি, কিন্তু সে আমাকে সব সময় বকা দেয়। তাই আমি ভাবলাম কিছুদিন জেলে থাকলে শিক্ষা হয়ে যাবে, তাই এই কাজ করেছি। তারপর জেসমিন বলে, এইসবের খপ্পরে আমরাও তো জেলে যেতে পারতাম, তখন কি হতো? এটা শোনার পর মিত্তালের স্ত্রী বলে, আসলে এসবের পেছনে আছে বিজিয়া। আমার স্বামী তার গোলাম হয়ে নাচে, এর বেশি ক্ষমতা তার কাছে নেই। এরপর আমরা বিজিয়াকে দেখতে পাই, সে উঠতি মেয়েদের সাথে নাচ গান করে বেড়ায়, অবৈধ টাকা ইনকাম করে বেড়ায়। তখন গীতা বলে, এখন আমরা কি করব? আমাদের ধরলে তো বাঁচানোর মতো কেউ নেই। তখন মিত্তালের স্ত্রী বলে, হ্যাঁ, এখন বিজিয়া তার মেয়ে বিয়ে দিচ্ছে আমাদের টাকা মেরে। বিদিয়াকে দেখা যায় সকালবেলা দৌড়াতে দৌড়াতে তার জীবনের ভুলগুলো সে ভাবে। টাকার অভাবে কুণালের বাচ্চাটার লেখাপড়া করতে পারছে না, এসব কিছুর জন্য বিদিয়া নিজেকেই দায়ী করে। তারপর বিদিয়া ভাবে অনেক হয়েছে, সে বিজিয়াকে শিক্ষা দিয়েই ছাড়বে, আর তাদের বেতনের টাকাও আদায় করবে। এরপর দেখা যায় তারা তিনজন একটা মিটিংয়ে বসেছে। সেখানে বিদিয়া বলে, আমাদেরকে যেভাবে হোক আমাদের প্রাপ্য টাকা ফিরিয়ে আনতে হবে। দেখতে গেলে আমরা টাকাগুলো তাদের হাত খরচের জন্য দিয়ে আসলাম। তখন জেসমিন বলে, তুই কি মজা করছিস? তুই কি জানিস ওই লোক কত বড় মাপের একজন? আমরা তার সামনে তেলাপোকার মতো। বিদিয়া বলে, আমি সব জানি। তো এখানে আমাদের রিস্ক নিয়ে কাজ করতে হবে। তো অনেক হয়েছে, এখন আমাদের বাকিদের ব্যাপারও ভাবা উচিত। তাদের চোখের পানির কারণ কোথাও না কোথাও আমরা হচ্ছি। একবার তোরা ভালো করে দেখ, আমাদেরকে ইউজ করে ওই মিত্তাল তার মালিকের কাজ আমাদের দিয়ে করিয়েছে। এখন আমাদের উচিত তাকে আমাদের শক্তি দেখিয়ে দেওয়া। এখানে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, কিন্তু ওই শয়তান বিদেশে বসে তার মেয়েকে ধুমধাম করে বিয়ে দিচ্ছে, তাও আমাদের টাকায়। একবার ভেবে দেখ, এটা তো আমরাই করে দিয়েছি, তাই আমাদেরই ফিরিয়ে আনতে হবে। কিন্তু জেসমিন কিছুতেই কনভিন্স হয় না। সে গীতাকে বলে, তুই বুঝা বিদিয়াকে।
ও যা বলছে তা কখনো সম্ভব না। আর তা নিয়ে সে অনেক দূর পর্যন্ত চিন্তা করেছে। আর যার কথা বলছে সে এখান থেকে অনেক দূরে। আমরা তার নাগাল কিছুতেই পাবো না। গীতা বলে, চেষ্টা করে দেখতে পারি। বল। জেসমিন বলে, গীতা তুইও ওর কথায় নাচছিস? গীতা বলে, হ্যাঁ, সারা জীবন অন্যের জন্য করেছি, এখন আমার পালা। আমি আর কারো জন্য না হলেও নিজের স্বামীর জন্য অবশ্যই করব। ওই যে তুই বলিস না, নিজেরটা নিজেই না, আজ আমি বলছি নিজেরটা নিজে নিজেই নাও, সময় এসে গেছে। এরপর সে বিদিয়াকে বলে, আমি আছি তোর সাথে, তুই একদম চিন্তা করিস না। জেসমিন তো এখান থেকে রেগে চলে যায়। আর সে গিয়ে তার নানার দেওয়া আংটিটা দেখে আর অনেক কিছু ভাবে। এরপর সে বুঝতে পারে তার উচিত একাজে তাদের সাথে থাকা। অনেক তো হয়েছে পালিয়ে বাঁচা, এখন সামনাসামনি বেঁচে থাকার পালা। তারপর জেসমিন আবার ফিরে আসে আর বলে, আমি আছি তোদের সাথে। আর এমনিতেই তোরা আমাকে ছাড়া কিছু করতে পারিস না, তাই চলে এলাম। এরপর গীতা বলে, ভা, এত তাড়াতাড়ি মুড চেঞ্জ? জেসমিন বলে, হ্যাঁ, ভাবলাম এত বছর শুধু নিজের জন্য ভাবলাম, এখন অন্যদের নিয়েও ভাবার সময় এসে গেছে, তাই এই রিস্ক নিতে আমি রেডি। আমরা জানবো কি করে ওই বিজিয়া কোথায় থাকে? জেসমিন বলে, মিত্তাল জানে তার মালিক কোথায় থাকে। পরে তারা মিত্তালকে ফলো করতে করতে চলে আসে বিজিয়া পর্যন্ত। তারা দেখে মিত্তাল বিজিয়ার সাথে বাইরে আসে। এরপর তারা আসে বিজিয়ার প্যালেসে, যেখানে তার মেয়ের বিয়ে হবে। গীতা বলে, এখানে সেই বিয়ে হবে? জেসমিন বলে, নিচে সবাই বিয়ে নিয়ে ব্যস্ত, এখন সুযোগ বুঝে উপরে গিয়ে বিজিয়ার ব্যাগ থেকে সব নিয়ে নিতে হবে। বিদিয়া বলে, এত সহজ নাকি? তারা কত পাহারা দিয়ে রেখেছে জানো? তারপর আবার বসে চিন্তা করে তারা আসলে কি করবে। তারপর গীতা বলে, এরা স্টাফদের এত খেয়াল করবে না, আমাদের এখান থেকে একজন স্টাফের জব ম্যানেজ করতে হবে। জেসমিন বলে, স্টাফের জব কে আমাদের দেবে? তারপর গীতা কিছু একটা ভাবে। এরপর গীতা আসে একজন লোকের সাথে দেখা করতে। আর লোকটা ছিল এই হোটেলের HR। তাকে পটিয়ে দুজনের জব এখানে হয়ে যায়। এরপর বিদিয়া বলে, এখন সমস্যা হচ্ছে একটা, এখানে প্রচুর সিকিউরিটি, আমাদের যা করার সাবধানেই করতে হবে। এরপর গীতারা একটা রুমে আসে আর সেখানে কিছু ইনফরমেশন জানতে পারে। ভিআইপিদের রুমের অ্যাক্সেস স্টাফদের থাকে না, মাত্র কয়েকজনের মধ্যে থাকে। গীতা এসব দেখে খুব রাগারাগি করে। জেসমিন আর বিদিয়া একসাথে বলে, দেশের টাকা বিদেশে এনে পানির মতন উড়াচ্ছে, তারা কি করবে কিছুই বুঝতে পারছে না। এরপর তারা তিনজন আসে মিত্তালের সাথে দেখা করতে। মিত্তাল বলে, আচ্ছা, তোমরা যাও, আমি তোমাদের সাহায্য করি। তোমরা এখানে বিজিয়া স্যারকে খুঁজতে এসেছ আর চাও আমি তোমাদের সাথে থাকি। মিত্তাল তখন হাসে, আমি কি পাগল তোমাদের সাহায্য করব? তারপর জেসমিন বলে, দেখুন মিত্তালজি, সব টাকা তো বিজিয়া নিয়ে পালাচ্ছে, এতদিনের বিশ্বাস কাজ করার ফল আপনি কি পেলেন? বেশিরভাগ সে ভোগ করছে। তারপর গীতা বলে, আমার মনে হয় এর জন্য মিত্তালকে কিছু পার্সেন্টেজ পাওয়া উচিত। এরপর তারা মিত্তালকে রাজি করিয়ে ফেলে, তারা যদি পারে টাকা থেকে তাকে একটা পার্সেন্টেজ দেবে। মিত্তাল তো এতে মহা খুশি, সে আর কিছু বলে না তাদের। এরপর আমরা রাতের বেলায় দেখতে পাই ওখানে পার্টি শুরু হয়, সবাই নাচ গান করছে। রিজিয়া এখন খুব খুশি এসব করতে। এরপর তারা তিনজন মিত্তালের সাহায্যে চলে আসে সুইস রুমে। তারা তো খুব খুশি, তারা ব্যাগ ভরে নিয়ে যাবে সব। তিনটা ব্যাগ ওপেন করে দেখা যায় ওখানে আসলে সব খালি, কিছুই নেই। অর্থাৎ তারা ফেল তাদের মিশনে। এখন তারা সেখান থেকে পালিয়ে বাইরে আসে। এসে গীতা বলে, ভাবছি কোনো মাজারে গিয়ে বসে থাকবো, এখন আমাদের কিছু করার নেই।
তখন জেসমিনের মাথায় আসে আরেকটা বুদ্ধি। এতদিন পর আমরা খালি হাতে ফিরে যাব, শেষ চেষ্টা করব, আর আমাদের জিনিস আমরা ফিরিয়ে নিয়ে যাব। বিজিআর সামনের ফ্লাইটে যাচ্ছে, যেই কথা সেই কাজ। তারপর তারা তিনজনকে এয়ারপোর্টে বিমানবালা সেজে চলে যায় প্লেনে। তারা সার্ভিস দিতে রেডি। কেউ বুঝতে পারে না তারা এই জায়গাতে কেন। জেসমিনকে বিজিয়ার মেয়ে অনেক খাটায়, তাও সে কিছু বলে না, সবকিছু চুপচাপ সহ্য করে। এদিকে তারা পেয়ে যায় আসল স্বর্ণের ব্যাগ, যেখানে তারা সেগুলো পাচার করেছিল, সেগুলো পেয়ে যায়। তখন ওখানে বিজিয়ার মেয়ে চলে আসে, তাদের দেখে তার বাবাকে ডাকতে যায়। তখন জেসমিন আর গীতা তাকে ধরে ফেলে, সেখানে তাকে বেঁধে রেখে দেয়। তারপর স্বর্ণগুলো দেখতে থাকে। এরপর বিজিয়ার মেয়ে কল করে আর পাইলটকে সবকিছু বলে দেয়। আসলে তার সাথে কথা বলে বিন্দিয়া। বিন্দিয়া জেসমিন আর গীতাকে বলে, আমি পারবো না প্লেন ল্যান্ড করাতে। তারপর অনেক সাহস করে বসে প্লেন ল্যান্ড করাতে। তারপর গীতা আর জেসমিন বলে, স্বর্ণের চক্করে মারা যাব আজ আমরা। অনেক কষ্ট আর অনেক রিস্ক নিয়ে বিন্দিয়া বিমান ল্যান্ড করায়। সত্যি আজ একজন পাইলট হয়ে বিমান ল্যান্ড করায়। তারপর বিজিয়া ও তার মেয়ের জামাইকে বেঁধে রেখে সেখান থেকে বের হয়ে যায়। তারা তিনজন চলে যায় খুশি মনে। তারা চলে গেলে সেখানে পুলিশ পৌঁছায় আর বাবা মেয়েকে ধরে ফেলে, কারণ তারা এখানে আরো এক ব্যাগ স্বর্ণ পায়। এদেরকে জেলে নিয়ে যাওয়া হয়। আর তারপর দেখা যায় বিন্দিয়া সব ভুল বোঝাবুঝি শেষ, আর জৈবীর আসে। জৈবীর তাদের গাড়ি করে নিয়ে যায়। তখন গীতা বলে, এখন যা খরচ করবে অল্প করে সারা জীবন খরচ করো, অতি হিসাব করো না। অনেক দিন পর তারা একটু স্বস্তি পেল। বিন্দিয়ারও মিল হয়ে যায় জৈবীরের সাথে। এরপর তারা যেতে যেতে অনেক মজা করে। তারপর তারা যার যার প্রয়োজন মতো নিয়ে নেয়। কোহিনূর এয়ারলাইন্সে সব টাকা ফিরিয়ে দেয়। এটা করতে পেরে তারা সবাই খুশি। সবাই তাদের প্রাপ্য ফিরে পেয়ে অনেক খুশি। এখানে এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়।